আচ্ছা, এই যে স্বর্গ নরক, এটা কি একটা মিথ? এটা কি আমাদের কল্পিত কোনো কল্পলোক, নাকি পৃথিবীতেই রয়েছে স্বর্গ এবং নরক? অথবা আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিরাজ করে স্বর্গ এবং নরক? কোনো মানুষ তার মনের মাধুরী দিয়ে এই পৃথিবীর মাটিতেই সৃষ্টি করেন স্বর্গীয় মাধুর্য, আবার কোনো মানুষ তার মনের কদর্যতা দিয়ে তৈরি করেন পুঁতিগন্ধময় নরকের বিভৎসতা। আসলে এই নরক জিনিসটা ঠিক কোথায় থাকে? নরকের আহ্বান মানুষকে টেনে নিয়ে যায় কোন সর্বনাশের অতলে? এর উত্তর জানতে হলে আসুন শুনে নি আজকের গল্প, লেখিকা সঙ্গীতা আইচ সাহার লেখা নরকের আহ্বান। নমস্কার শ্রোতা বন্ধু, অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথার দ্বিতীয় গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রখ্যাত সাহিত্যিক এবং কলমকার সঙ্গীতা আইচ সাহার কলমে নরকের আহ্বান। চলুন তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প নরকের আহ্বান। পাহাড়ি পাকদণ্ডি বেয়ে গাড়ি যত ওপরে উঠছে, রোহিত বসুর গলাটা ততই যেন শুকিয়ে আসছে। এ কোথায় বাড়ি ভাড়া নিল রোহন? উফ ভগবান, আর যে কোনো দিন এই পথ দিয়ে তাকে আসতে হবে সেটা উনি কোনো দিন ভাবেননি। তাই তুই আর জায়গা খুঁজে পেলি না? এত দূরে বাড়ি ভাড়া নিতে গেলি কেন? কেন বাবা, কি খারাপ আছে জায়গাটার মধ্যে? না, খারাপ কিছু না, তবে হসপিটাল থেকে বেশ দূরে হয়ে যাচ্ছে তো বাংলোটা। আহ, তোমার এত আপত্তি কিসের এতে? সেটাই তো আমার মাথায় ঢুকছে না। না, আপত্তি কিসের? রোজ রোজ এতখানি দূরত্ব যাতায়াত করতে হবে ওকে, সেই জন্যই বলছিলাম আর কি। এত ভালো একটা বাড়িতে থাকার জন্য সে একটু দূরে যাতায়াত করতে আমার কোনো আপত্তি নেই। আমি তো আগেই দেখে গেছি, তোমরা এবার দেখে নেবে। চলো, কথা দিচ্ছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সেই বাড়ির লোকেশন দেখে। উফ, একদম গ্রিটিংস কার্ডের ছবির মতো, হিন্দি মুভির বিদেশি লোকেশনের মতো। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে এই বাড়ি একদম আদর্শ বাবা, বুঝলে? ভীষণ ভালো লাগবে না ছাই? এই পথ দিয়ে যেতেই আমার বুকের সব রক্ত শুকিয়ে যাচ্ছে। ক্রমশ পাহাড়ি বাঁকা পথ ধরে যত এগোচ্ছে তাদের গাড়ি, তত নিজের বুকের ধরাস ধরাস শব্দ শুনতে পাচ্ছে রোহিত বাসু, এবং শেষ পর্যন্ত তার সমস্ত আশঙ্কাকে সত্যি করে দিয়ে গাড়ি এসে থামল সেই বাংলোর সামনে। পাহাড়ের গায়ে তৈরি বিশাল একটা কাঠের দোতলা বাংলো। সকালের প্রথম সূর্যের আলো মেখে যে দাঁড়িয়ে আছে সেই বাংলো, রোহিতের স্ত্রী অবন্তিকা, বৌমা সিমি আর দুই নাতি নাতনি বাংলো দেখে আনন্দে হই হই করে উঠল। এত সুন্দর একটা বাংলো পাবে পাহাড়ের মাথায় উঠে এসে সেটা তারা কল্পনাও করতে পারেননি। উফ রোহন, আমি তোমার পছন্দের তারিফ বরাবরই করে এসেছি, কিন্তু কিন্তু এবার জাস্ট স্পেল বাউন্ড, মুগ্ধ হয়ে গেলাম। ঠিক বলেছিস সিম্মি, সত্যি রোহনের পছন্দের তারিফ না করে পারছি না। সবাই এক রাশ মুগ্ধতা নিয়ে বাংলোর প্রশংসা করছে যখন, তখন কিন্তু কেউ খেয়াল করলো না যে ডক্টর রোহিত বসুর মুখ কিন্তু শুকিয়ে গেছে। বার চারেক ঢোক গিলে রোহিত নিজের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নিল। না, এদের বুঝতে দিলে চলবে না তার উদ্বেগটা। সুযোগ বুঝে খুব তাড়াতাড়ি তাকে এখান থেকে কলকাতা ফিরে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে রোহিত বাংলোর দিকে তাকিয়েছিল। নিয়তি যে তাকে আবার একদিন এই বাংলোর সামনে নিয়ে এসে দাঁড় করাবে তা তিনি কোনো দিন ভাবেননি। সবাই মিলে অপূর্ব, অসাধারণ, অনবদ্য বলে তারিফ করে যাচ্ছিল যে বাংলোটার,
সেই বাংলোটাকে রোহিত বসুর মনে হচ্ছিল যেন প্রাগ ঐতিহাসিক কোনো ভয়ঙ্কর জন্তু পাহাড়ের শীর্ষে মুখ বাঁধন করে বসে আছে তাকে গিলে খাওয়ার জন্য। বাবা, তুমি কিছু বলছো না তো? তোমার কি পছন্দ হয়নি বাংলোটা? আরে না না, এ তো তোফা বাংলো। তোর হসপিটাল থেকে একটু দূর হয়ে যাবে এই যা। ধুর, কোথায় দূর? এটুকু দূরে না এলে তো সেই ঘিঞ্জি জায়গায় থাকতে হতো। এরকম নিরিবিলি পাহাড়ের মাথায় বাংলোয় বসে পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য তোরাই দেখতে পেতাম। বাংলো থেকে ততক্ষণে ছোটখাটো চেহারার সুরেশ তামাং বেরিয়ে এসে ওদের সব লাগেজ একে একে ঘরে ঢোকাতে শুরু করেছে। তাই সুরেশ তামাংই সমস্ত কাজকর্ম করে দেবে। খুব বিশ্বস্ত নাকি। হসপিটালের সুপার মিস্টার অভিনন্দন মুখার্জি রোহনের বাংলোর সর্বক্ষণ কাজ করার জন্য সুরেশকে ঠিক করে দিয়েছেন। মিস্টার মুখার্জির খুবই নেক দৃষ্টিতে পড়ে গেছে রোহন। নানা প্রয়োজনে ভীষণ হেল্প করছেন। চাকরিতে নতুন জয়েন করেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজরে পড়াটাও ভাগ্যের ব্যাপার মনে মনে ভাবলেন রোহিত। সবাই চারপাশে দূরের কাছের নীলাভ সবুজ পাহাড়ের শোভা দেখতে হারিয়ে গিয়েছিল। अंदर आइए साहब। मेम साहब, ब्रेकफास्ट रेडी है, ठंडा हो जाएगा। प्लीज़ आप लोग आइए। খাবারের কথাটা শুনেই সবার খিদেটা চাগার দিয়ে উঠল। এতক্ষণ এই দুর্দান্ত বাংলো পাওয়ার খুশিতে খিদেটা অনুভব করতে পারছিল না কেউ, কিন্তু এখন সুরেশ বলাতে সবাই খিদে অনুভব করলো। ওরা একসাথে চলল বাংলোর ভেতর সবার আগে। রোহনের ফুটফুটে ছেলে মেয়ে রিমি আর রিকি, আর একদম পিছনে রোহিত বাসু। ওহ ভগবান, কত যুগ কত বছর পর আবার এনে দাঁড় করালে এখানে। কিন্তু কেন কেন? নিদারুণ এক তিক্ততায় মন ভরে উঠল রোহিতের। আবার সেই বাড়ির ভেতর পা রাখতে হবে ভেবেই মনটা তেতো হয়ে যাচ্ছিল তার। একটু ইচ্ছে করছে না ভেতরে যেতে, পা যেন চলছে না আর। তবুও তো যেতে হবে তাকে। বিরক্তিটুকু লুকিয়ে রোহিত আবার বহু যুগ পর পা রাখলো বাংলোর ভেতর। ঠিক তার সাথে সাথেই কোনো কিছু ভারী কাঁচের জিনিস ভাঙার ঝনঝন শব্দে কেঁপে উঠল কাঠের বাংলোটা। তীব্র শব্দটা এলো দোতলা থেকে। সবাই হতভম্বের মতো ওর মুখ চাওয়াচাওয়ি করেই একসঙ্গে সবাই মিলে ছুটল দোতলার দিকে। সবার আগে ছিল সুরেশ। দোতলায় উঠেই বেশ চওড়া অর্ধ গোলাকার বারান্দা। সেই বারান্দার একপাশে সারি দেওয়া ঘর। পুরো বারান্দাটা কাচের পাল্লায় সাইজের স্লাইডিং দিয়ে ঘেরা। এখন অবশ্য সবগুলো খুলে রাখা বলে দেখে ওপেন বারান্দা মনে হচ্ছে। বারান্দায় ছোট্ট দুটো সোফা সেট বাহারি ইনডোর প্লাস্ট দিয়ে ভারী সুন্দর করে সাজানো। বারান্দার জানলায় ঝুলছে দামি অভিজাত পর্দা। অর্ধচন্দ্রাকার বারান্দার পুরো সিলিং ঘিরে হ্যাঙ্গিং টব ঝুলছে। সেই টবগুলোতে অজস্র রং বেরঙের মরশুমি ফুল ফুটে আছে। কিন্তু এই মুহূর্তে বারান্দা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য ভাঙা কাচের টুকরো। বারান্দায় সোফার পেছনে দেয়ালে টানানো আছে বেশ কিছু অয়েল পেন্টিং। সেগুলোর মধ্যে থেকেই একটা ফটো ভারী ফ্রেম সহ পড়ে রয়েছে মেঝেতে। ছবিটার সামনের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আছে। দেখকার আইয়ে, পায়ে কাঁচ বিঁধতে পারে। হিন্দিতে কথাগুলো বলে সুরেশ সাবধান করে দিল তাদের। সবাই জুতো পরে তাও সন্তর্পণে এগিয়ে গেল ভাঙা ছবিটার দিকে। রোহিত ছিলেন সবার আগে। ছবিটির কাছাকাছি যেতেই প্রচণ্ড চমকে উঠে বেসামাল হয়ে পড়ে যাচ্ছিলেন রোহিত। সুরেশ ধরে ফেলল তাকে। সবাই দেখল অসামান্য সুন্দরী এক মহিলার ছবি। আলোলায়িত কাঁধ ছাপানো ঘন কালো ঈষৎ ঢেউ খেলানো চুল ছড়িয়ে
মোদির চোখে তাকিয়ে আছেন তিনি। অসম্ভব সুন্দর পান পাতার মতো মুখ, আর তার থেকেও সুন্দর চোখ দুটি। কি অসম্ভব প্রাণবন্ত এবং গভীর আবেদনময় সেই চোখ দুটি। এ কি, এত যুগ পরে কার ছবি দেখলেন তিনি? কথাগুলো ভাবতে ভাবতে রোহিত দিশেহারা হয়ে পড়লেন। সুরেশ ধরে আছে তাকে। রোহনও এগিয়ে এলো সেই দিকে। রোহন আর সুরেশ তাকে ধরে সামনের একটা সোফায় বসিয়ে দিয়েছে। কি হলো, তোমার শরীরটা কি খারাপ লাগছে বাবা? সে তো হবেই, এতখানি জার্নি করে আসা, তারপর কত বেলা হয়ে গেল, এখনো ব্রেকফাস্ট হয়নি, প্রেশারের ওষুধটাও তো খাইনি এখনো, তাই শরীর খারাপ লাগছে হয়তো। सुरेश, आप पहले ब्रेकफास्ट सर्व कीजिए। पापा की तबीयत ठीक नहीं, मेडिसिन देना पड़ेगा खाने के बाद। जी साहब, मैं बाद में ये सब साफ कर लेंगे, पहले आप ब्रेकफास्ट कर लीजिए। বলেই সুরেশ চটপট একতলার দিকে হাঁটা দিল। একতলার খাবারের টেবিলটি সুবিশাল এবং দামি কাঠের তৈরি। টেবিলের ওপর কুরুশের কাজ করা সাদা ধবধবে টেবিল ক্লথ পাতা, ফর্ক অ্যান্ড স্পুন সেট, পেপার সল্ট রাখার সুদৃশ্য পাত্র, সুন্দর করে ফুল দিয়ে সাজানো পোর্সেলিনের ফুলদানি, ক্যান্ডেল স্ট্যান্ড দিয়ে নিপুণ হাতে টেবিলটা সাজানো। খেতে বসে সবাই টেবিল সজ্জা দেখে মুগ্ধ হলো। সুরেশ ক্যাসারোল থেকে গরমা গরম আলুকে পরাঠে উইথ আমুল বাটার অ্যান্ড দহি সার্ভ করলো। সিমি আবার তার সাথে আচার আর গোটা কাঁচা লঙ্কা এবং গোটা পেঁয়াজও চেয়ে নিল। ওর নাকি দারুণ লাগে খেতে। সুরেশের হাতে রান্না অনবদ্য। সবাই খেতে খেতে খুব প্রশংসা করল। খাওয়া শেষ হলে সুরেশ বাংলোর সামনের লনে পেতে রাখা বেতের টি টেবিলে সুগন্ধি দার্জিলিং টি আর বাচ্চাদের জন্য অরেঞ্জ জুস সার্ভ করলো। সকালের মিষ্টি নরম আলো এসে পড়েছে সবুজ মখমলের মতো ঘাসের ওপর। মাঝখানে লন রেখে চারপাশে অতি যত্নে কেয়ারি করা ফুলের বাগিচা। চোখ ধাঁধানো নানা রকম বাহারি মরশুমি ফুলের দল লহমায় মনকে ভালো করে দেয়। এমন একটা সুন্দর পরিবেশে সবাই যখন আত্মহারা হয়ে মিঠে রোদ মেখে সুগন্ধি চায়ে চুমুক দিতে দিতে দূরের পাহাড়ের দিকে তাকিয়েছিল, কিছুক্ষণ আগে ভেঙে পড়ার ছবির কথা সবাই ভুলে গেছে ততক্ষণে। শুধু ভুলতে পারল না একজন, রোহিত বাসু। অদ্ভুত এক অস্বস্তি কাঁটার মতো খচখচ করছে তার মনের মাঝখানে। এত কাল পরে কে এত সুন্দর করে এখানে রেখে দিয়েছে ওই ফটোটা? রোহিত যতদূর জানতো ওদের পরিবারের কেউ আর ভারতে থাকে না। সবকিছু বিক্রি করে দিয়ে ওরা একেবারে বিদেশে সেটেল হয়ে গেছে বহু বছর আগেই। তবে ততক্ষণে সুরেশ দোতলার সমস্ত কাঁচ পরিষ্কার করে নিচে ওদের কাছে চলে এসেছে। আর কিছু ওদের লাগবে কিনা সমস্ত কিছু জিজ্ঞাসা করতে। ম্যাডাম সাহাব, আর কিছু লাগবে আপনাদের? না সুরেশ, আর কিছু লাগবে না এখন। কিন্তু কিন্তু কি বাবা? সিমি জিজ্ঞাসা করলো পাহাড়ের দিকে চোখ রেখেই। না মানে জিজ্ঞাসা করছিলাম, দোতলার ছবিটা হঠাৎ আমাদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই উড়ে গেল কিভাবে? আর ওই ছবিটাই বা কার? সাহাব, এ অনেক দিনের পুরনো ছবি তো, হয়তো পেটে আলগা হয়ে গেছিল। আমি তো ঝাড়পোছ করার সময় বুঝতে পারিনি ওটা আলগা হয়ে গেছে, তাহলে তখনই খুলে রাখতাম। আমার অন্যমনস্কতার জন্য ছবিটা ভেঙে গেল। না না, তোমার জন্য হবে কেন? অনেক দিন টানানো আছে, পেরেক আলগা হয়ে পড়ে গেছে, এতে তোমার কোনো দোষ নেই। কিন্তু ইয়ে মানে ছবিটা কার ছিল? ভারী সুন্দর ছবিটি। সরু চোখে সুরেশের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো রোহিত। এই ছবিটা এই বাংলোর পুরনো মালিকের বোনের মনে হয়। শুনেছি অসামান্য সুন্দরী ছিলেন তিনি।
সেটা অবশ্য ছবি দেখলেই খানিকটা আন্দাজ করা যায়। হয়তো সেই জন্যই নতুন মালিক ছবিটা সারাননি, বাড়ি সারানোর কাজে ব্যবহারও করেননি। কি যেন নাম ছিল ওনার, সোনালি না, না তো, ও হ্যাঁ 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 মনে পড়েছে, মানালি। মানালি নামটা শোনা মাত্র রোহিতের বুকের কাছে সারা শরীরের রক্ত এসে জমা হয়ে যেন হৃৎপিণ্ডে ধাক্কা মারল। কত যুগ, কত কাল পরে তিনি আবার এই নামটা শুনলেন। সারা শরীরে একটা শিহরণ খেলে গেল তার। কতদিন পরে আবার এই নামটা শুনলেন, এই মুহূর্তে তাই আর মনে করা সম্ভব নয়। মনে হয় যেন পূর্বজন্মে তিনি শুনেছিলেন এই নামটা কখনো। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে একবার হসপিটাল থেকে ঘুরে আসছি বলে রোহন দোতলার ঘরের দিকে চলে গেল। রোহন উঠে গেলে রোহিতও উঠে পড়ে। আর বসে থাকতে পারছি না, আমিও স্নান করে একটু শুয়ে নি বরং। সুরেশ, আমার সঙ্গে একবার এসো তো, ওপরে কার কোনটা ঘর একটু দেখিয়ে দিয়ে যাও আমাকে। বলে রোহিত সুরেশকে ডেকে নিয়ে উপরে চলে গেলেন। এই বাংলোর একতলায় মস্ত লিভিং কাম ডাইনিং আর প্রমাণ সাইজের একটা কিচেনের পাশে একটা রুম আছে। ওই রুমটাতে সুরেশ থাকে। দোতলায় সব থাকার ঘর। দোতলায় উঠে গলার স্বর নিচু করে রোহিত ডাকলেন, সুরেশ। সুরেশ ঘরগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আগে আগে যাচ্ছিল। রোহিতের ডাক শুনে থমকে জবাব দিল, ইয়েস স্যার। বলছি, ওই ছবিটা কোথায় রেখেছ? কোনটা স্যার? যে ছবিটা তখন পড়ে ভেঙে গেল? হ্যাঁ হ্যাঁ, ওই ছবিটার কথাই বলছি। ওটা তো একদম শেষের যে স্টোর রুমটা আছে না, সেখানে রেখে দিয়েছি সাহাব। দোতলার বারান্দার এক পাশে পর পর 4টি ঘর। প্রথম 3টি বড় বড় বেডরুম, শেষের ঘরটি আকারে ছোট। সেই ঘরটি স্টোর রুম হিসেবে ব্যবহৃত হয়। সব অবিকল একই রকম আছে দেখছি। আপনি আগে এখানে এসেছেন স্যার? কই না তো। কেন, কে বলেছে যে আমি এখানে এসেছি আগে? না মানে মনে হলো আপনি বললেন যেন ছবি একই রকম আছে। না না, আমি ওসব কখনো বলিনি। আচ্ছা, স্টোর রুমটা একবার খোলো দেখি ছবিটার কি অবস্থা। কাঁচের টুকরো লেগে নষ্ট হয়ে গেল কিনা সেটা। হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন। তাড়াতাড়ি স্টোর রুমের তালা খুলতে খুলতে বলল সুরেশ। স্টোর রুমের দরজাটা মনে হয় খুব কমই খোলা হয়। কেমন বিশ্রী ক্যাঁচ আওয়াজ করে রুমের দরজাটা খুলে গেল। দরজাটা খুলতেই ভিতর থেকে একটা দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ ভেসে এলো। গন্ধটা নাকে আসতেই রোহিতের সর্বাঙ্গ গুলিয়ে উঠল। এ তো স্বাভাবিক গন্ধ নয়। কোনো প্রাণী মরে তার দেহটা পচে গেলে যেরকম গন্ধ ছড়ায়, সেই রকম গন্ধ। পকেট থেকে রুমাল বের করে রোহিত বসু নাকে চাপা দিলেন। ঘরের ভেতরটায় অন্ধকার, সবকিছু দেখা যাচ্ছে। ঘরটার ভেতর ডাই করে রাখা ভাঙা চোরা অনেক ফার্নিচার। সুরেশ হাত তুলে ঘরের মাঝখানে একটা জায়গায় নির্দেশ করলো। ওই তো স্যার, ওইখানে ছবিটা রেখেছি। জায়গাটা এত অন্ধকার আর তার সঙ্গে জঘন্য নরকের মতো গন্ধ আসছে, রোহিতের ইচ্ছে করলো না ভেতরে ঢুকতে। কিন্তু ওই যে মানুষের কৌতূহল বড় সাংঘাতিক জিনিস। আর তাছাড়া তখন সবার মাঝখানে লজ্জায় ভালো করে চাইতে পারেনি যে ছবিটার দিকে। সেই ছবিটা হঠাৎ কেন যেন দু চোখ ভরে দেখতে ইচ্ছে হলো তার। ছবিটা আদৌ কি অক্ষত আছে, নাকি কাঁচের টুকরো বিঁধে অনেক দিনের পুরনো কাগজ ছিঁড়ে গেছে? জানার কৌতূহল প্রবল হয়ে উঠল রোহিত বসুর। পায়ে পায়ে তিনি এগিয়ে গেলেন ঘরের মাঝখানের দিকে। আধো অন্ধকারে চোখ ততক্ষণে শুয়ে এসেছে তার। সুরেশ, তোমার কাজের বলিহারি চাই। ঘরের মাঝখানে ছবিটা রাখবার কি দরকার ছিল? এই দরজাটার কাছেই তো রেখে দিতে পারতে।
অনেক তো জায়গা আছে ওখানে। ওই নোংরা ঘরের মধ্যে ভেতরে ঢুকতে ইচ্ছে করে। আর তাছাড়া ভেতরে টিকটিকি বা ইঁদুর কিছু একটা মরে পড়ে আছে, বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। পরে একদিন স্টোর রুমটা পরিষ্কার করে দিও। ভিতরে ঢুকতে ঢুকতে রোহিত বিরক্তি ভরা গলায় কথাগুলো ছুড়ে দিলেন সুরেশের দিকে। ঘরের মাঝখানে এসে মোবাইলের টর্চটা জ্বালালেন রোহিত। ভালো করে ছবিটা নিরীক্ষণ করতে লাগলেন। হ্যাঁ, যা ভেবেছিলেন তিনি সেটাই ঠিক। ছবিটার বহু জায়গায় কাচের টুকরো লেগে ছিঁড়ে ছিঁড়ে গেছে। পুরো ছবিটা খুঁটিয়ে দেখার পর মোবাইল টর্চের ফোকাসটা এবার মেয়েটির মুখে এসে থামল। বহু যুগ পর সেই টানা টানা আয়ত চোখ দুটোর দিকে তাকিয়ে রোহিত বাসু হঠাৎ যেন বিহ্বল হয়ে পড়লেন। কেমন অপলক নয়নে তাকিয়ে থাকলেন সেই অপূর্ব সুন্দর মুখটির দিকে। হঠাৎ খুব কাছ থেকে রিন রিনে চুড়ির আওয়াজ ভেসে এলো, সঙ্গে চাপা গলায় মেলি হাসি। কার গলা? না 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 না, এ অসম্ভব। আজ এত যুগ পরেও সেই হাসির আওয়াজ চিনতে এতটুকু ভুল হলো না রোহিতের। তবে কি সে রয়ে গেছে এই বাড়িতে, নাকি তার হাসির আওয়াজটা রয়ে গেছে? দরদর করে ঘামতে শুরু করলো রোহিত। হৃদস্পন্দনের গতি দুর্বার হয়ে উঠছে, টের পাচ্ছেন সেটা নিজে। পা দুটো কাঁপছে তার, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় তার পক্ষে। না না, এ হতে পারে না, এ অসম্ভব। পাগলের মতো কথাগুলো বলতে বলতে রোহিত খানিকটা উন্মাদের মতো ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। দরজার কাছে দাঁড়িয়েছিল সুরেশ। কি হয়েছে সাহেব? রোহিত তার কথার কোনো উত্তর না দিয়ে ওকে প্রায় ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে স্টোর রুমের বাইরে বেরিয়ে এলেন। দরজার বাইরে এসে হাঁপাতে থাকলেন রোহিত। সুরেশ তাড়াতাড়ি স্টোর রুমের দরজাটায় তালা বন্ধ করে খুব কাঁচু মাচু মুখে সামনে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে সাহেব? কি হয়েছে জিজ্ঞাসা করছো কেন? তুমি শোনোনি? কি শুনবো? কই না তো, কিছু শুনিনি তো। কেন সাহেব, আপনি কি কিছু শুনেছেন নাকি? তুমি কি কিছুই শুনতে পাওনি? চুরির আওয়াজ, চাপা গলায় হাসির শব্দ ওই স্টোর রুমের ভেতর থেকে আসছিল। না সাহেব, আমি তো কিছু শুনিনি। আমি তো আপনার কাছাকাছি দরজায় কাছে দাঁড়িয়েছিলাম। এরকম কোনো আওয়াজ হলে আমি কি শুনতে পেতাম না? না না সাহেব, কোনো আওয়াজ হয়নি এখানে। আপনি ভুল শুনেছেন মনে হয়। রোহিতের শরীরটা তখনও কাঁপছিল। সুরেশ তাকে ধরে ধরে বেডরুমের দিকে নিয়ে গেল। স্নান করে একটু সুস্থ বোধ হলো রোহিতের। স্নান করে বেরিয়ে দেখলেন সুরেশ তখনও দাঁড়িয়ে আছে ঘরে। কি ব্যাপার, তুমি যাওনি এখনো? না সাহাব, আমার শরীরটা ভালো নেই। সবাই নিচে আছে, যদি কোনো দরকার লাগে তাই নিচে যেতে পারিনি। না না, এত চিন্তা করো না। এখন বেশ ভালো লাগছে। সারা রাত ট্রেনে ঘুম হয়নি, হয়তো সেই ধকলেই এরকমটা হয়েছিল। এখন ট্রেনে একটু ঘুম দিই, তাহলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমার কর্তব্য সচেতনতা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ সাহেব, সেটাই ভালো হবে। আপনি একটু ঘুমিয়ে পড়ুন। রোহিত নরম দামি ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়তেই রাজ্যের ঘুম তার দু চোখে নেমে এলো। রোহিত শুয়ে পড়ার পর সুরেশ নিচে নেমে এলো। রাজ্যের কাজ পড়ে আছে তার কিচেনে। এতগুলো মানুষের জন্য লাঞ্চ ডিনার সব বানাতে হবে। এইসব সাহেবের পাল্লায় পড়ে অনেকখানি সময় বরবাদ হলো তার। আর দেরি করলে সব কাজ গুছিয়ে শেষ করতে পারবে না সে। ভাবতে ভাবতে দ্রুত পা চালালো সে কিচেনের দিকে। জান, ছাড়ো না, ছাড়ো না প্লিজ। না, কিছুতেই ছাড়বো না।
এই সবে মহারানীকে ধরতে পারলাম, এখনই ছাড়ব কি? দাঁড়াও, আগে একটু মনের সুখে আদর করে নি। আসতে চান? লাগে না বুঝি? এরপর শীতকারের আওয়াজ ভেসে আসে, যেন খুব কাছে এই ঘরের মধ্যেই দুজন নর নারী মেতে উঠেছে শরীরের উৎসবে। দুটো আওয়াজই অসম্ভব চেনা রোহিতের। এ কি তিনি স্বপ্ন দেখছেন, নাকি সত্যি এই ঘরে ঘটছে সমস্তটা? এত স্পষ্ট আওয়াজ কখনো স্বপ্নে পাওয়া যায়? প্রবল এক অস্বস্তিতে শরীরটা ঝাঁকিয়ে ঘুম ভেঙে গেল রোহিত বাসুর। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলেন মাত্র মিনিট 40 আগেই ঘুমিয়েছেন তিনি। ধড়মড় করে উঠে বসলেন বিছানায়। ঘর খালি দেখে বুঝলেন অবন্তিকা এখনো নিচে আছে। চোখ মেলে বিছানায় ওঠার সঙ্গে সঙ্গে বুঝলেন সেই ছবির নারীকে নিয়েই তিনি একটা স্বপ্ন দেখছিলেন বটে, কিন্তু এই শব্দটা স্বপ্ন নয়। আওয়াজটা সত্যি ঘরের বাইরে থেকে আসছে, কিন্তু ঘরের বাইরে বারান্দা, সেখানে কোন নরনারী মেতে উঠবে শরীরের খেলায়? খোলা জায়গায় কি সম্ভব? তাছাড়া এই বাড়িটা এখন তারা ভাড়া নিয়েছেন, তাদের বাড়িতে অন্য কেউ ঢুকবেই বা কি করে? আর অন্য কেউ বা কি করে বলেন রোহিত? গলা দুটো তার বড্ড চেনা। এই গলায় মালিক এবং মালকিনের পক্ষে এই মুহূর্তে ঘরের বাইরে রাসলীলায় মেতে ওঠা তো অসম্ভব। কি হচ্ছেটা কি? স্বপ্ন তিনি অবশ্যই দেখছিলেন এবং তাদের নিয়েই দেখছিলেন, কিন্তু শব্দটা তো সত্যি বাস্তবেও আসছে। এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ান রোহিত। পায়ে পায়ে এগিয়ে যান দরজার দিকে। এক টানে দরজাটা খুলে ফেললেন, আর সঙ্গে সঙ্গে ভোজবাজির মতো থমকে গেল শব্দ। উন্মুক্ত খোলা বারান্দায় হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন রোহিত একা। ঠান্ডা কনকনে হাওয়ায় তার সর্বাঙ্গ কাঁপিয়ে দিয়ে গেল। প্রবল উত্তেজনায় বিছানার ব্ল্যাঙ্কেটের গরম ছেড়ে খালি গায়েই উঠে এসেছেন বাইরে, কিন্তু বাইরের ঠান্ডা অত তীক্ষ্ণভাবে অনুভব হলো না। তার কারণ মনের তীব্র আতঙ্ক এই মুহূর্তে রোহিত বাসুর শির দ্বারা বেয়ে ভয়ের কনকনে ঠান্ডা হিমেল স্রোত হয়ে নেমে গেল। এ কি, তুমি এই ঠান্ডার মধ্যে গরম জামা কাপড় না পরে এইভাবে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? বুকে ঠান্ডা বসে যাবে যে। অবন্তিকার উদ্বিগ্ন গলার স্বর শুনে রোহিত সিঁড়ির দিকে ঘুরে তাকালেন। সিঁড়ি বেয়ে তখন উঠে আসছেন সিমি, অবন্তিকা এবং বাচ্চারা। কতক্ষণ তিনি যে এখানে হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন তা তিনি নিজেও জানেন না। তুমি এখনো জেগে রয়েছো বাবা? কিন্তু সুরেশ ভাইয়া যে বললেন তুমি ঘুমিয়ে পড়েছো। ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ওই আওয়াজটা শুনেই বলে চুপ করে গেল রোহিত। এ কি করতে যাচ্ছিলেন তিনি? এদের কাছে তো কিছু প্রকাশ করা যাবে না, কিচ্ছু না। কিসের আওয়াজ? কি আওয়াজ শুনে ঘুম থেকে উঠলে তুমি? না মানে কিরকম যেন অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলছে বলে মনে হলো। কি জানি, ঠিক জানি না স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি। শুনলাম কিরকম একটা অস্পষ্ট ঘোরের মধ্যে। হয়তো স্বপ্নই দেখেছি আমি। কথাগুলো বলতে বলতেও রোহিতের গা ছমছম করে উঠল, কিন্তু সেটা কোনোভাবেই এদের কাছে প্রকাশ করা যাবে না। কি হলো বলো তো বাবা? এখানে আসার পর থেকেই তুমি খুব ভয় পাচ্ছ দেখছি। চলো বিকেলবেলায় পাশের টিলার হনুমানজির মন্দিরে একটু পুজো দিয়ে আসবে। চলো, সুরেশ ভাইয়া বলেছিলেন বড় জাগ্রত মন্দির। আহ সিমি, আবার শুরু হলো তোর সেই আজগুবি কথা। কিচ্ছু হয়নি। রাতে ট্রেনে ভালো করে ঘুম হয়নি, ঠিকমতো সময় স্নান, খাওয়া, ওষুধ নেওয়া হয়নি। নতুন জায়গা, সব মিলিয়ে হয়তো এরকম হচ্ছে। কিচ্ছু হবে না, একটু ঘুমিয়ে উঠলেই সব ঠিক হয়ে যাবে। কোনো মন্দিরে যেতে হবে না। কড়া গলায় বললেন অবন্তিকা। তিনি না ভূতে বিশ্বাস করেন না ভগবানে। অত্যন্ত কড়া গোছের মহিলা এবং ভীষণ বিজ্ঞান মনস্ক।
তুলনায় সিমি নিউ জেনারেশনের মেয়ে হলেও মন্ত্র, পূজাপাঠ, জপ তপ, ভূত, ভগবান সব কিছুতেই তুমুল বিশ্বাস রাখে। অবন্তিকার কথা শুনে সিমির মুখটা ম্লান হয়ে গেল। সে আর কথা না বাড়িয়ে চুপ করে গেল। রোহিত অসহায় মতো সিমির মুখের দিকে তাকিয়ে রইলেন। সত্যি কথা বলতে এই মুহূর্তে তার সিমির কথাই ভরসা করতে ইচ্ছা করছিল, কিন্তু অবন্তিকার ভয়ে সেটা প্রকাশ করতে পারলেন না। রোহিত আবার এসে বিছানায় গরম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ল, কিন্তু ঘুম আর এলো না তার। এপাশ ওপাশ করে কেটে গেল সময়। লাঞ্চ শেষ হওয়ার পর আর বিছানায় গিয়ে ঘুমোবার চেষ্টা না করে সবার সাথে রোহিতও গিয়ে বসলেন লনে। পরিবারের সবার সাথে একসঙ্গে উপভোগ করলেন পাহাড়ের মাথায় সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্যাবলী। রোহনের ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। সবাই ক্লান্ত থাকায় সেদিন 9টার মধ্যে ডিনার সেরে সকলে ঘুমোতে গেল। সুরেশের হাতের রান্না সত্যিই চমৎকার। নানা জানা অজানা খুশবুদার মশলার সমন্বয়ে তৈরি আফগানি চিকেন আর সরু বাসমতি চালের পিস পনির পোলাও খেয়ে সবার মন খাবারের খুশবুর মতোই ফুরফুরে হয়েছিল। ক্লান্ত শরীরে নরম বিছানায় গা এলাতেই সকলের চোখে গাঢ় ঘুম নেমে এলো। রোহিতও ঘুমিয়ে পড়লেন সবার সঙ্গে। দুপুরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু খুব বেশিক্ষণ সেই ঘুম স্থায়ী হয়নি। আচমকা ভেঙে গেল এক অতি প্রাকৃত কণ্ঠস্বর। হ্যাঁ, অতি প্রাকৃতই সেই কণ্ঠস্বর যে মানুষ বহু যুগ আগে মুছে গেছে পৃথিবী থেকে। তার আর কোনো অস্তিত্ব নেই বর্তমান পৃথিবীতে। তার কণ্ঠস্বরকে অতি প্রাকৃত বলবে না তো কি বলবে? রোহিত, রোহিত। শীতল এক ঝলক হাওয়ার মতো কানের কাছে কে যেন ডাকছে তার নাম ধরে। চমকে উঠে বসলেন রোহিত। এই কণ্ঠস্বর তো সেই বহু যুগ আগে শোনা, প্রায় ভুলে যাওয়া সেই কণ্ঠস্বর। এই প্রচণ্ড ঠান্ডা পাহাড়ি রাতেও কুল কুল করে ঘামতে শুরু করলেন রোহিত। তাড়াতাড়ি বেড ল্যাম্পটা জ্বালিয়ে দেখলেন ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। অথচ আওয়াজটা তার কানের খুব কাছ থেকে এসেছিল। পাশে অবন্তিকা গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে ঠেলা মেরে তোলার চেষ্টা করলেন রোহিত, কিন্তু বৃথা চেষ্টা। রোহিত, রোহিত। আবারও সেই হিম শীতল স্রোতের মতো অনেক দিন আগের চেনা কণ্ঠস্বরটা ভেসে এলো যেন কোনো অনন্তের ওপার থেকে। রোহিত, রোহিত। আবার সেই ডাক ভেসে এলো। ভীষণ ভয় পেয়ে রোহিত আর একবার ধাক্কা মেরে অবন্তিকাকে ঘুম থেকে তোলার চেষ্টা করলেন, কিন্তু না। সারাদিনের জার্নির ধকলে হয়তো অবন্তিকার ঘুম এখন গভীর থেকে গভীরতর। মন শক্ত করলেন রোহিত। না, ভয় পেলে তার চলবে না। নেমে একবার দেখতেই হবে কি হচ্ছে এসব। বারবার তিনি স্বপ্ন দেখবেন না, বারবার ঘোরের মধ্যে মনের ভুল হবে না। আর এখনই এই ডাক, এটা তো একদম কানের কাছে হয়েছিল। চোয়াল শক্ত করে বিছানা ছেড়ে উঠে পড়লেন রোহিত। দরজার কাছে গিয়ে দরজাটা ভালো করে পরীক্ষা করলেন। না, ভেতর থেকে ছিটকানি দেওয়া। তাহলে ঠিক তখনই বাইরে থেকে মেয়েলি গলার চাপা হাসির শব্দ শুনতে পেলেন রোহিত। আর সেই শব্দ শুনেই ভয়ে আতঙ্কে তার শরীরের প্রতিটি লোমকূপ খাড়া হয়ে গেল। শির দাঁড়াবে, আবারও নেমে গেল টন টন বরফের হিমেল স্রোত। হ্যাঁ, কোনো ভুল নেই,
এই অবিকল তারই হাসির আওয়াজ। কিন্তু কিন্তু এ তো অসম্ভব, এ হতে পারে না। তবে কি এত বছর পরেও সে মুক্তি পায়নি, রয়ে গেছে এই বাংলোর আনাচে কানাচে? কিন্তু কেন, কিসের জন্য? সে কি রোহিতের অপেক্ষা করছিল তাহলে? সে কি জানতো রোহিতকে একদিন আসতেই হবে এই বাংলোতে? নাকি নাকি সেই তাকে টেনে এনেছে? দরজার ওপার থেকে ভেসে এলো সুরেলা কণ্ঠের সেই গান। এই গান তো সে গাইতো, এই গান তো রোহিতের খুব চেনা। এই গানের কথা, সুর, শব্দ সবকিছু রোহিতের জন্যই লিখেছিল সে। আর এই গান তো একমাত্র রোহিতের সামনেই গাইতো। রোহিত ছাড়া আর কারোর পক্ষে জানা তো সম্ভব নয় এই গানের কথা। তিনি ঠিক শুনছেন তো? আবারও ভেসে এলো সেই মায়া মোদির কণ্ঠের গান, যা বহুকাল বহু যুগ আগের রোহিত শুনে ভেসে যেতেন স্বপ্ন রাজ্যে। এই কণ্ঠস্বর তার ছাড়া আর কারোর নয়। কিছু বলতে চায় কি সে রোহিতকে? হয়তোবা সেই কথাগুলো বললেই মুক্তি ঘটবে তার, চলে যাবে সে এখান থেকে। সেই সর্বনাশিনী কলঙ্কিনী কি তাহলে সত্যি এখনো রয়ে গেছে এত যুগ পরেও? আর সহ্য করা যাচ্ছে না এই অসম্ভব স্নায়ুর চাপ। হোক বিদেহী, তবুও এর মোকাবিলা করবেন তিনি। ভয় পান না তিনি কাউকে। তিনি রোহিত বাসু, তাকে ভয় দেখিয়ে কাবু করা অতটাও সহজ নয়। আর তাছাড়া শরীরটাই নেই যার, তাকে আবার কিসের ভয়? আত্মার অস্তিত্বে বিশ্বাস তিনি করেন, কিন্তু তার যে কোনো কিছু করার ক্ষমতা নেই সেটাও তিনি জানেন খুব ভালো করে। আত্মা, মৃত্যু, পরলোক নিয়ে হোস্টেলে থাকার সময় অনেক চর্চা করেছেন তিনি। চোয়াল শক্ত করে পুল ওভারটা চাপিয়ে বাইরে বেরিয়ে এলেন রোহিত। তিনি বাইরে আসতেই হাসির শব্দটা যেন সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেল। মরিয়া হয়ে যেই না সিঁড়ির দিকে যাবেন বলে এগিয়েছেন রোহিত, অমনি চোখে পড়ল দেওয়ালের দিকে, যেখান থেকে সকালবেলা ছবিটা ভেঙে নিচে পড়ে গিয়েছিল। ভয় বিস্ফারিত চোখে দেখলেন সকালের ভেঙে যাওয়া ছবিটা এখন বহাল তবিয়তে ঝুলছে সেখানে। তীব্র আতঙ্কে সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে। প্রবল একটা আর্তনাদ করে লুটিয়ে পড়লেন তিনি। জ্ঞান ফিরলে দেখলেন খাটে শুয়ে আছেন, আর তাকে ঘিরে সবাই উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। কি হয়েছে তোমার? ছবিটা কোন ছবি? আর কি হয়েছে? সকালে যেটা ভেঙে পড়ে গেছিল সেটা আবার বাঁধানো অবস্থায় দেওয়ালে ঝুলছে। এত তাড়াতাড়ি? ওহো, আরে বিকেলে কাজে হেল্প করতে আসেন যে বৃদ্ধা, সেই মারিয়ামি হয়তো সারিয়ে নিয়ে এসে টানিয়ে দিয়েছেন।
কেন এসব খুঁটিনাটি নিয়ে এত চিন্তা করছো তুমি বলো তো? আর এত ভয় বা পাচ্ছ কেন পাপা? কফিটা খেয়ে নাও, নার্ভ স্ট্রং লাগবে। রোহন সুরেশের হাত থেকে কফির মগটা নিয়ে রোহিতের হাতে দিলেন। রোহিত কিছু বললেন না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ওদের দিকে। তারপর অপ্রস্তুত মুখে চুমুক দিল কফির মগে। রোহিতের কফি না খাওয়া অবধি সবাই ভীষণ চিন্তিত মুখে তাকিয়ে থাকলো ওর দিকে। কারোর মুখে কোনো কথা নেই, কি যেন এক ঘোর অমঙ্গলের আশঙ্কায় সবার মুখগুলো থমথম করছে। রোহিত কফিটা শেষ করার পর অবন্তিকা ভারী গলায় জিজ্ঞাসা করলেন, এবার একটু বেটার ফিল করছো তো? তাকে দেখেই বোঝা যাচ্ছে অতি কষ্টে তাকিয়ে আছেন তিনি। চোখের দু পাতা ভারী হয়ে আসছে তার। কোনো রকমে শরীরের সর্বশক্তি জড়ো করে অবসন্ন চোখে তাকিয়ে আছেন রোহিতের দিকে। হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। আমার জন্য তোমাদের প্রথম রাত্রির কাঁচা ঘুমটা ভেঙে গেল। কি যে হচ্ছে এখানে আসার পর, সত্যি খুব খারাপ লাগছে আমার। রোহন কাল সারা রাত জার্নি করে আসার পর একটুও রেস্ট পেল না। আজ সারাদিন আবার হসপিটালে থাকতে হলো। তারপর রাতের ঘুম ভেঙে গেলে কি আর ভালো লাগে? ও নিয়ে তুমি চিন্তা করো না পাপা। আমার মনে হয় তোমার নার্ভের প্রবলেম থেকে এরকম হচ্ছে। ওষুধের পাওয়ার আর একটু বাড়াতে হবে কিনা কালকে সেটা নিয়ে ডাক্তার দাশগুপ্তর সঙ্গে কথা বলবো আমি। এখন ঘুমোবার চেষ্টা করো প্লিজ। রোহনের কথা শেষ হলে রোহিত বাধ্য বাচ্চার মতো মাথা নেড়ে শুয়ে পড়ল। সবাই যে যার ঘরে চলে গেল। অবন্তিকা দরজার ছিটকিনি আটকে আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু রোহিত আর বাকি রাতটুকু ঘুমোতে পারলেন না। প্রবল এক অস্বস্তি বুকে নিয়ে এপাশ ওপাশ করেই কাটিয়ে দিলেন রাতটা। পরের দিনটা বাংলোতেই সবাই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে কাটিয়ে দিল। সাথে সুযোগ্য সঙ্গত দিল সুরেশের হাতের অসাধারণ রান্নার। বিকেলে বাড়ির কাজে হেল্প করার জন্যে মারিয়াম এলেন। তাকে দেখেই রোহিত উসখুস করতে লাগলেন কথা বলার জন্য। বিকেলে মারিয়াম এলে রোহিত তাকে সবার চোখ এড়িয়ে একটু একা পেয়ে জিজ্ঞাসা করলেন, গুড আফটারনুন ম্যাম। আচ্ছা, গতকাল ভেঙে যাওয়া ছবিটা কি আপনি বাঁধিয়ে নিয়ে এসে টাঙিয়ে দিয়েছেন আবার? কিন্তু এত তাড়াতাড়ি কোথা থেকে বাঁধিয়ে আনলেন? আর কেই বা বাঁধিয়ে দিল আপনাকে এত তাড়াতাড়ি ছবিটা? কত জায়গায় ছিঁড়ে গেছিল ছবিটার, সব জায়গা তো রিপেয়ার করতে হয়েছে তাকে। না মানে অসম্ভব সুন্দর রিপেয়ার করে বাঁধিয়েছেন তো ছবিটা। কোথাও ছিঁড়ে গেছিল বলে বোঝাই যাচ্ছে না এখন। আর তাও আবার এত তাড়াতাড়ি, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। এই তসবিরকে কোথাও আটকে রাখা যায় না স্যার। ও ঠিক নিজে থেকেই নিজের জায়গায় ফেরত চলে আসে। আমি কিছু করিনি স্যার, ওই তসবির নিচে থেকেই ফিরে আসে বারবার। শুনেছি এই বাংলোর মালিক কতবার ছবিটাকে বহুবার অনেক দূরে ফেলে দিয়ে এসেছেন, কিন্তু বাংলোয় ফিরে আসার পর দেখেছেন ছবিটা আবার আগের মতো যথাস্থানে ঝুলছে। সবাই বলে অনেক বড় তান্ত্রিক নিয়ে এসেও এই বাড়ির মালিক চেষ্টা করেছিল ছবিটাকে বাড়ি থেকে দূর হটাতে, কিন্তু সেই তান্ত্রিকও কিছু করতে পারেনি ওই ছবিটার। পরে বিফল হয়ে বলে গেছিল থাক ওটা ওইভাবেই, তোমাদের কারোর তো ক্ষতি হচ্ছে না, ওটাকে সরাবার আর চেষ্টা করো না, তাহলে তোমাদেরই উল্টে ক্ষতি হবে। ভাঙা ফ্যাস ফ্যাসে গলায় বললেন মারিয়াম।
রোহিত লক্ষ্য করছিল কথাগুলো বলতে বলতে বৃদ্ধ মারিয়ামের মুখ ফ্যাকাশে সাদা বর্ণ ধারণ করেছে। কথাগুলো শুনে দিনের আলোতেও রোহিতের গা ছমছম করে উঠল। রোহিতের শরীর ভীষণ দুর্বল লাগছিল আগের দিনের নির্ঘুম ট্রেন জার্নি আর সারা রাত সারা দিন ঘুমোতে না পারায়। আজ রাতে ওনারা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লেন। বাইরে আবার ভীষণ সুরেলা কণ্ঠে সেই গানটার কথা সুর ভেসে আসছে। পূর্ণিমা কাছেই, আজও চন্দ্রালোকিত রাত্রি ধুইয়ে দিচ্ছে পৃথিবীর যাবতীয় গ্লানিকে। কিন্তু যে গান, যে সুর, যে কণ্ঠ শুনে একদিন রোহিত বিমোহিত হতেন, সেই কণ্ঠস্বর শুনেই রোহিত তীব্র আতঙ্কে উঠে বসলেন বিছানায়। ভয়ে নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পাচ্ছেন না। আজ একটা হেস্তনেস্ত তিনি করবেন। দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন রোহিত। তিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কে যেন সিঁড়ির দিকে চলে গেল। রোহিত দূর দাঁড় করে সিঁড়ি দিয়ে নেমে একতলায় এলেন। এ কি অসম্ভব ব্যাপার! এ কাকে দেখছেন তিনি? সিঁড়ি থেকে নামতেই লম্বা লিভিং পেরিয়ে মেন দরজা দিয়ে বেরিয়ে গেল সে। দরজাটা হাট করে খোলা। বাংলো থেকে বেরোবার আগে শুধু পিছন ঘুরে তীব্র দৃষ্টিতে তাকালো সে রোহিতের দিকে। বাইরে হাসির শব্দ শুনে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে রোহিত দৌড়লো খোলা দরজা দিয়ে। মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে সে। সেই একই রকম অবিকল দেখতে, ফর্সা, উজ্জ্বল, টান টান ত্বক, পান পাতার মতো মুখ, টিকালো নাক, পাতলা গোলাপি ঠোঁট, কাঁধ ছাপানো ঢেউ খেলানো রেশমি বাদামি চুল আর চোখ। হ্যাঁ, সেই অবিকল চোখ দুটো, যে চোখের তীব্র আকর্ষণে রোহিত একদিন হারিয়ে ফেলেছিল নিজেকে। অপূর্ব টানা টানা আয়তকার পটল চেরা চোখ দুটো, লম্বা ঘন আঁখি পল্লবে ঘেরা। একটা ছোট বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এ কি করে সম্ভব? তবে কি সেদিনও কোনো রকমে বেঁচে গিয়েছিল? ওরা কি তবে ওর মৃত্যুর সাজানো খবর রটিয়েছিল? কিন্তু সেটাও বা কি করে হয়? সেটা যদিও হয়, তবুও তো এখনো একই রকম দেখতে। না, সে তো একই রকম দেখতে হতে পারে না। কিন্তু সে তো এখনো আগের মতোই যৌবনে ভরপুর। বয়সের বা বার্ধক্যের বিন্দু মাত্র ছাপ নেই তার মধ্যে। না, রোহিত আর ভাবতে পারছেন না। একেই প্রায় 50 ঘন্টার উপরে ঘুম নেই। তার মধ্যে এই সমস্ত অশৈলী কাণ্ড, অসহ্য স্নায়বিক চাপ। না না, তার ভাবনা চিন্তা সব গুলিয়ে যাচ্ছে। মানালি! নিদারুণ বিস্ময়ে উচ্চারণ করলেন রোহিত। ওই নাম যে আর কোনো দিন তাকে উচ্চারণ করতে হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। উচ্চারণ করো না তোমার ওই মুখে আমার নাম। কি করে পারলে রোহিত? এতটা নির্মম কি করে হতে পারলে? আমার প্রাণ উজাড় করা ভালোবাসার বিনিময় সত্যি কি এটাই আমার প্রাপ্য ছিল? যন্ত্রণা কাতর গলায় বলে উঠল সামনে দাঁড়ানো সেই অপূর্ব নারী মূর্তি, যাকে এই মাত্র রোহিত মানালি বলে ডাকল। আমি চাইনি এরকম হোক তোমার। বিশ্বাস করো,
আমি একদম চাইনি। কি করে সব ভুলে এমনটা করলে রোহিত? আমাদের সেই আবেগ ভরা দিনগুলো, রাতগুলোর কথা সব ভুলে গেছিলে তুমি, যখন মানালি ছাড়া কিছু বুঝতে না, চিনতে না। সারাদিন শুধু পাগলের মতো আমাকে চাইতে, আমাকে খুঁজতে। আর আমি সমাজের লোক লজ্জার পরোয়া না করে, দাদার বারণ না শুনে ভেসে গেছিলাম তোমার ভালোবাসা, আদর, খুনসুটির স্রোতে। কি করে ভুলে গেলে সব কিছু? নাকি সব অভিনয় ছিল তোমার? কোনোদিন সত্যি করে একটুও ভালোবাসোনি আমাকে? কথা নয়, যেন কান্না দমকে দমকে ঝরে পড়ছে মানালির গলা থেকে, যেন বহু যুগ ধরে সে বলতে চেয়েছিল যে কথা, সে কথা আজ বলতে পারল। আমি অভিনয় করিনি মানালি, আমি সত্যি সেই দিনগুলো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি মনে হয় আমাকে ভালোবাসোনি। তাই তো আমার কথা শুনলে না কিছুতেই। তোমার মনে আছে রোহিত, কালিম্পং, লাভা, লোলেগড়, সব আরও সব জানা অজানা পাহাড়ি জায়গা জুড়ে আমাদের সেই পাগলের মতো পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ানো দিনগুলো, পাহাড়ি রাস্তায় পাগলের মতো দুজন দুজনকে জড়িয়ে ধরে সেই অঝোর বৃষ্টিতে ভেজার কথা মনে আছে তোমার? তোমার মনে আছে রোহিত, পথ চলতি টুরিস্টের পেছনে লেগে তাদের সঙ্গে দুষ্টুমি করে বোকা বানিয়ে আমরা দুজন হা হা করে হাসতাম পাহাড়ি রাস্তার মাঝখানে বসে পড়ে? রাত দুপুরে ডিউটি ফাঁকি দিয়ে দাদার অনুপস্থিতিতে তোমাকে নিয়ে আমাদের এই বাংলোতে চলে আসা সেই রাত্রিগুলোর কথা তোমার মনে আছে? মনে আছে রোহিত? ঋষভে যেদিন সূর্যের প্রথম আলো ছুঁয়েছিল, পরিষ্কার ঝকঝকে শ্বেতশ্রুভ কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গকে, সেই মুহূর্তে তুমি আমাকে ডুবিয়ে দিয়েছিলে তোমার নিবিড় চুম্বনে। না, সেদিন আর আমার সানরাইজ দেখা হয়নি। আমিও ডুবে গেছিলাম তোমার ঠোঁটের স্পর্শে। তুমি যখন যেভাবে চেয়েছো আমাকে, আমি সেইভাবেই সাড়া দিয়েছি। এত সুন্দর সময়গুলোকে, এত গভীর সততা ভরা আমার ভালোবাসাকে কিভাবে পারলে রোহিত পা দিয়ে পিষে দিতে? আমি চাইনি ওটা করতে, তুমি আমাকে বাধ্য করেছিলে। আমি তো সরে গেছিলাম তোমার জীবন থেকে, প্রতিজ্ঞা করেছিলাম তোমার কাছে যে এই জীবনে তোমার সামনে আর আসবো না কোনো দাবি বা কোনো অধিকার নিয়ে। তাহলে কিভাবে বাধ্য করলাম আমি? মিথ্যে, সব মিথ্যে। সেই মনোভাব থাকলে তুমি তো টার্মিনেট করতে প্রেগন্যান্সি। বহুবার তোমাকে রিকোয়েস্ট করেছিলাম, কেন আমার অনুরোধ কর্ণপাত না করে তুমি আমার বাচ্চার জন্ম দিয়েছিলে সে কি আমি বুঝিনি ভেবেছ? যাতে ওই বাচ্চাটাকে সামনে রেখে ডিএনএ টেস্ট করে তুমি আমার বিয়েটা ভেঙে দিতে পারো, সেই জন্য। কত নীচ তোমার চিন্তা ভাবনা! তুমি যেদিন আমাদের সন্তানকে খুন করতে বলেছিলে, সেই দিনই আমি ঠিক করিনি আমার রাস্তা। কেন আমি খুন করব আমার সন্তানকে? যাকে ভালোবেসেছিলাম সেই লোকটা চিটিংবাজ, ধোকাবাজ হলেই কি আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে যায় নাকি? সেই দিনই ঠিক করেছিলাম কোনো দিন তোমার মতো স্বার্থপর, বেঈমান আর পশুর অধম একটা মানুষের ছায়াও পড়তে দেব না আমি আমার সন্তানের উপর। আর তুমি কি না নিজের বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত আমাকে আর আমাদের মেয়েকে খাদে ঠেলে মেরে ফেললে? আমি স্বার্থপর, আমি পশুর অধম? আমাদের মেয়ে? মেয়ে নয়, আবর্জনা। বেশ করেছি। সেদিনও এই দুই হাতে, হ্যাঁ, এই দুই হাত দিয়েই তোদের দুটোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম খাদে, আর আজকে আবারও ফেলে দেব। উন্মত্ত রোহিতের চোখগুলো দীর্ঘ 50 ঘন্টার উপর না ঘুমানোর ফলে পাগলের মতো দেখাচ্ছে। রোহিত 2 হাত বাড়িয়ে উন্মাদের মতো ক্রমশ এগোচ্ছে, আর মানালি পিছোচ্ছে। হঠাৎ
চারিদিক থেকে অনেকগুলো শক্তিশালী টর্চের তীব্র আলো এসে পড়ল রোহিতের চোখে। প্রচুর গতিতে একসঙ্গে জ্বলে উঠল হেডলাইট। আর এক পাও এগোবেন না ডক্টর বাসু, তাহলে গুলি করতে বাধ্য হব আমরা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব রোহিত চারিদিকে তাকিয়ে দেখল প্রচুর সংখ্যক পুলিশ ঘিরে রেখেছে তার পুরো জায়গাটা। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়ে গেছে, অডিও এবং ভিডিও। নাও ডক্টর বোস, সাধের রাজপ্রাসাদ ছেড়ে এবার তো শাহজাহানকে যেতে হবে জেলের কালকুঠুরিতে। কিন্তু তুমি এত বছর বাদেও কি করে অবিকল একই রকম আছো মানালি? ও মানালি নয়, ও তোমার আর মানালির মেয়ে মিলি, সিআইডি ক্রাইম ব্রাঞ্চ অফিসার মিলি মুখার্জি, ওয়াইফ অফ ডক্টর অভিনন্দন মুখার্জি। এক দীর্ঘদেহী বয়স্ক ভদ্রলোক সামনে এগিয়ে এলেন কথাগুলো বলতে বলতে। অজয়, চিনতে পেরেছো তাহলে? কিন্তু তুমি তো সব বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছিলে, আর মানালির মেয়েকে তো সেদিন ওর সঙ্গেই খাদে ফেলে দিয়েছিলাম। ও কি করে? বিদেশে চলে গেছি বরাবরের মতো, এটা তো রটাতে হয়েছিল তোমার মতো চাঁদ গোখরোর হাত থেকে এই মেয়েটাকে বাঁচানোর জন্য। আর মানালির মেয়ে কিন্তু সেদিন বেঁচে যায়নি। মানালির সঙ্গে ওই মেয়েও হারিয়ে যায় চিরকালের মতো ওই পাহাড়ের খাদের অতলে। মানালির একটা মেয়ে নয়, ওর যমজ মেয়ে হয়েছিল, মলি আর মেলে। তোমার ভয়ে মানালি হসপিটালে ভর্তি হয়নি, নেহার সাহায্যে এই বাংলোতেই সে বাচ্চার জন্ম দেয়। হয়তো তোমার ভয়েই মানালি নেহাকে বলে মিলিকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। আসলে কি জানো তো, তোমার কথা না শোনায় তোমার মতো প্রচণ্ড ডমিনেটিং একটা মানুষ যে একটা কিছু প্রত্যাঘাত করবেই, এই ভয়টা খুব করে পাচ্ছিল মানালি, আর তার সঙ্গে নেহাও। মানালির প্রিয় বান্ধবী নেহাকে আমি ভালোবাসতাম, তাও আমাকে ছেড়ে নেহা চাকরিতে রিজাইন দিয়ে মিলিকে নিয়ে অনেক দূরে চলে যায়। আমি খুব গোপনে নেহার চলে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিই। রোহিত একবার চারপাশে ফ্যাল ফ্যাল করে তাকালো। দূরে দাঁড়িয়ে আছে রোহন, অবন্তিকা, সিমি, সবাই। তাহলে কি ওরাও সব জেনে গেল? মাথা নিচু করল রোহিত। 2 ফোঁটা জল ঝরে পড়ল চোখ থেকে। নিজের হাতে বহু কষ্টে সাজানো বাগান আজ তছনছ হয়ে গেল তার। হে কি, আপনার চোখে জল মিস্টার বাসু? আপনাদের মতো মানুষরূপী রাক্ষসদের চোখেও জল আসে নাকি? তা সব কিছু হারিয়ে ফেলার যন্ত্রণায় চোখে জল এলো, তাই না মিস্টার বাসু? নাকি মিস্টার ড্যাড বলবো, না মিস্টার কিলার, নাকি নোংরা আবর্জনা? তীব্র শ্লেষের সঙ্গে বলে উঠল মিলি। তার গলায় ঝরে পড়ছে বহু যুগের অবদমিত রাগ, ঘৃণা, যন্ত্রণা। ততক্ষণে রোহিতের পুরো পরিবার কাছাকাছি চলে এসেছে। রোহন, সিমি, অবন্তিকা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহিতের দিকে। তারপর তারপর কি হলো মিস্টার অজয়? বলুন, আমি শুনতে চাই পুরোটা। অবন্তিকার গলায় ঘৃণা ঝরে পড়ছে। ততক্ষণে রোহন, অবন্তিকা, সিমি রোহিতের কাছাকাছি চলে এসেছে। সবটা আমি বলছি, এটা আমার মায়ের জীবনের কাহিনী। আমি মানালির সেই বেঁচে যাওয়া সন্তান, যে কোনো দিনও নিজের মা বাবার স্পর্শটুকু পাইনি, নিজের যমজ বোনকে কোনো দিনও দেখতে পাইনি। আই এম সরি মাম্মা এন্ড বাপি। ইটস ওকে বেবি। নেহা, প্লিজ ওকে ইমোশনাল হতে বারণ করো। অজয় নেহা বলে যাকে সম্বোধন করলেন, সেই অভিজাত চেহারার ভদ্র মহিলা বলে উঠলেন, প্লিজ মিলি, নিজেকে সামলাও। বেবি, ডোন্ট বি ইমোশনাল ইন দ্যাট টাইম। রোহিত বসু কালিম্পং হসপিটালে পোস্টিং নিয়ে আসেন। মানালি আর নেহা, 2 বান্ধবী তখন ওই হসপিটালে নার্স হিসেবে কর্মরত। সদা হাস্যময়, মিষ্টি স্বভাবের অসাধারণ সুন্দরী মানালিকে নিজের মায়াজালে আবদ্ধ করতে রোহিতের বেশি সময় লাগেনি।
আবেগপ্রবণ নরম মনের মানালিকে ইমোশনালি কাবু করার পর দুজনে ভেসে যায় উন্মাদ প্রেমে। মানালির ভালোবাসায় কিন্তু কোনো অভিনয় ছিল না। গভীর সততার সঙ্গে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসে সে রোহিতকে। সব সুন্দর চলছিল, কিন্তু গোল বাঁধল যখন অবন্তিকার সঙ্গে বিয়ের প্রস্তাব এলো রোহিতের জীবনে। ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়ালিস্ট অবন্তিকার বাবা ব্রিলিয়ান্ট হবু জামাইকে বিয়ের পর হায়ার স্টাডিজের জন্য বিদেশে পাঠানোর প্রস্তাব দেন। অবন্তিকা মোটামুটি সুন্দরী, একটি কলেজের অধ্যাপিকা। অবন্তিকারা 2 ভাই বোন, কাজেই অর্ধেক রাজত্ব আর রাজকন্যার লোভনীয় অফারটা রোহিত বসু কোনো রকমে হাতছাড়া করতে চাননি। আর ঠিক তখনই মানালি সন্তান সম্ভবা হয়ে পড়ে। যেদিন মানালি তাদের সন্তান আসার সুখবর দিয়ে ভেবেছিল রোহিত আনন্দে ভেসে যাবে, ঠিক সেই দিনই রোহিত কঠিন মুখে শুনিয়েছিল বড়লোকের মেয়ের সঙ্গে তার বিয়ে স্থির হয়ে যাওয়ার কথা। বোকা মেয়েটা কত স্বপ্ন দু চোখে নিয়ে ছুটে গেছিল এই স্কাউন্ড্রেলটার কাছে, আর ফিরে এসেছিল সব স্বপ্ন অঝোর কান্নায় ধুতে ধুতে। কোনো দিনও এই রাস্কেলটার ছায়া পড়তে দেবে না নিজেদের জীবনে। সে এই সংকল্প নিয়ে ফিরে এসেছিল, কিন্তু ক্রিমিনালটা তাও ছাড়ল না। ফোন করে হসপিটালে, রাস্তায়, এমনকি মানালির বাড়িতে এসে ওকে ধমকাতে থাকে অ্যাবর্শনের জন্য। দিনের পর দিন ক্রমাগত চাপ দিতে থাকে বাচ্চা নষ্ট করার জন্য। প্রথমে অনুরোধ উপরোধ, আর তারপরে সরাসরি হুমকি দিতে শুরু করে রাস্কেলটা। মানালি সবসময় একটা আতঙ্কে থাকতো বলে আমি মলির 3 মাস বয়স অবধি বোনকে ছেড়ে কোথাও যাইনি। আর কতদিন এইভাবে থাকা যায়? ব্যবসার কাজে আমাকে যেতেই হলো গুয়াহাটি। আর আমার চলে যাওয়ার খবর শুনেই এই ক্রিমিনালটা মানালি আর মলিকে ঘিরে ওর খুনের ছকটা সাজিয়ে ফেলে। কলকাতার কিছু বন্ধুকে কালিম্পং ইনভাইট করে আনে ব্যাচেলার্স পার্টির জন্য। বিলাসবহুল একটি রিসর্টে যেদিন সন্ধেবেলা ব্যাচেলার্স পার্টি অ্যারেঞ্জ করে, সেদিনই মানালিকে খুনের পরিকল্পনা করেও। সে মতো সবাই যখন নেশায় প্রায় বেহুশ, তখন রিসর্টের ফিউজ আর মেন ফিটারের কিছু তার কেটে দিয়ে চুপিসারে ওইটা বেরিয়ে আসে আমাদের বাড়ির দিকে। কিভাবে বাংলোয় ঢুকে মানালিকে তাড়া করে এই খাদের মধ্যে ফেলে দিল সেটা আমি আজও জানি না। পরের দিন আমি ফিরে এসে শুধু আমার বোনের আর মলির থেতলানো ক্ষত বিক্ষত রক্তমাখা দেহ দুটো জানেন, তখনও মায়ের বুকের কাছে হাত দুটো দিয়ে শক্ত করে ধরা ছিল বোনকে। আমি পুরো ছকটা বুঝতে পেরেছিলাম, কিন্তু কোনো সাক্ষী পাবো না বলে সেদিন কিচ্ছু করতে পারিনি। আমি সেই রাতে সমস্ত খবর জোগাড় করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম কেন সেই রাতেই ব্যাচেলার্স পার্টি রাখা হয়েছিল। কারণ আমি যদি রোহিতের দিকে আঙ্গুল তুলি, তাহলে সবাই সাক্ষী দেবে যে রোহিত সেই রাতে ওইখানে ছিল। আর কোনো সিসিটিভি ফুটেজ থেকেও ওর রিসর্ট থেকে কিছুক্ষণের অনুপস্থিতি খুঁজে পাওয়া যাবে না। কারণ শয়তানটা রিসর্টের মেন মিটারের কিছু তার কেটে দিয়েই সমস্ত ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্ট করে দিয়েছিল সেই রাতের। খুব সম্ভবত জেনারেটরটাও বিগড়ে দিয়েছিল হারামজাদাটা। মিস্ত্রি ডেকে ওদের সব ঠিকঠাক করতে প্রায় ঘন্টা 2 টাইম লেগেছিল। ঘন্টা 2 ওই রিসর্ট অন্ধকারে ডুবেছিল সেই রাতে। তাই সেই রাতের ঘন্টা 2 কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া একদমই সম্ভব ছিল না। ওই রিসর্টে বন্ধুদের দেদার মদ খাইয়ে এই ক্রিমিনালটা ওদেরকে বেহুশ করেছিল। খবর পেয়েছিলাম বিয়ে ঠিক হওয়ার আনন্দে রোহিত সেই রাতে হোটেলের স্টাফদেরও বিনামূল্যে মদ এবং ডিনার খাইয়েছিল। শুধু খায়নি, একা ওই নিজে ঠান্ডা মাথায় পুরো কাজটা করেছিল ওই ক্রিমিনালটা।
সব বুঝতে পেরেও আমি এতদিন অসহায়ের মতো ছিলাম। এতগুলো বছর আমি চুপ করে থেকেছি, মুখ বন্ধ করে রাখতে হয়েছে বাধ্য হয়ে। এর যে কি যন্ত্রণা! আমার মাম্মাম বাপি কোনো দিনই আমাকে ধোঁয়াশায় রাখেননি। বোঝার মতো বয়স হতেই ওনারা আমাকে সব ঘটনাটা জানান। আর সেদিন থেকেই আমার জীবনের একমাত্র ব্রত এই নোংরা ক্রিমিনালটাকে ধরা। সেই লক্ষ্যেই আমার সিআইডিতে জয়েন করা। অপেক্ষা করছিলাম রোহনের পাস করার। পাস করতেই আমাদের ইচ্ছায় রোহনের এখানে পোস্টিং, আর এই সবকে ধরতেই বাংলোতে আপনাদের পাঠানো। অভিনন্দনের হেল্প, সুরেশ, মারিয়াম সবটাই প্রি প্ল্যান্ড। অবশ্য তার জন্য অনেক কলকাঠি নাড়তে হয়েছে। রোহিত বসুবাদে সকলের খাবারে ঘুমের ওষুধ মেশানো, বাড়ির বিভিন্ন জায়গায় হিডেন সাউন্ড সিস্টেম বসানো এবং আরও অনেক অনেক কিছু। সাব ইন্সপেক্টর সুরেশ তামাং, এই ক্রিমিনালটাকে এবার জিপে তুলুন। তুমি তোমার নিজের সন্তানকে খুন করেছিলে? নিজের সন্তানকে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। সবটা স্বপ্নের মতো লাগছে এখনো। কি করে পারলে তুমি? নিজের সন্তান, নিজের রক্ত, তাকে নিজের দু হাত দিয়ে শেষ করে দিয়েছিলে তুমি? তুমি মানুষ নাকি মানুষের মুখোশ পরা কোনো দানব? মনে আছে আমাদের স্কুল থেকে একবার তোমাকে বেস্ট ফাদার অ্যাওয়ার্ড দিয়েছিল? বেস্ট ফাদার অ্যাওয়ার্ড পেয়েছিলে তুমি আমাদের সোসাইটি থেকেও। আর সেই তুমি কিনা তোমার মতো মানুষ কি সত্যি কোনোদিন আমাকে সন্তান হিসেবে ভালোবেসেছে, নাকি সেটাও ছিল স্বার্থের খেলা? জান, নিয়ে যান ওকে। আর জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাই না আমরা। আমাদের সঙ্গে ওর সমস্ত সম্পর্ক এই মুহূর্তেই ছিন্ন হলো। চলো মা, আমার বাচ্চারা ঘুমোচ্ছে ঘরে, ওরা একা আছে। ওদের ওপর কোনোদিন যেন এই নরপিশাচের ছায়া না পড়ে। বলে রোহন তার দুটো হাত অবন্তিকা আর সিমির কাঁধে দিয়ে বাংলোর দিকে ফিরে চলল। রোহিত শূন্য দৃষ্টিতে ওদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকল। না, সেই চোখে আর কোনো অভিব্যক্তি নেই। রোহিত বসুকে অ্যারেস্ট করে পুলিশের জিপ রওনা দিল। পূব দিগন্তে তখন ছড়িয়ে পড়েছে হালকা লালচে রং। এতক্ষণ আপনারা শুনছিলেন সুলেখিকা সঙ্গীতা আইচ সাহার কলমে নরকের আহ্বান। গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি, খুশি। অন্যান্য চরিত্রে রোহিতের ভূমিকায় সুমন মিত্র, রোহনের ভূমিকায় সৌরভ সাহা, অবন্তিকার চরিত্রে সঞ্চিতা ভট্টাচার্য রায়, সিমির চরিত্রে অন্তরা মজুমদার, সুরেশের ভূমিকায় পার্থ প্রতিম দাস, মরিয়মের চরিত্রে প্রান্তিকা, মিলির চরিত্রে পম্পা, অজয়ের চরিত্রে অতনু ভল্লভ, নেহার চরিত্রে আমি, খুশি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয়, আমার প্রিয় শব্দ কথার দ্বিতীয় গল্পের আসরকে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়। আজকের জন্য বিদায়। শুভরাত্রি। ধন্যবাদ।